আসসালামু আলাইকুম মেয়েরা। ম্যাম আসসালামু ও আলাইকুম। আসসালামু সালাম ম্যাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 9। স্ক্রিনে দেখতে পাচ্ছ মৌলিক খাদ্য গোষ্ঠী। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খাদ্য পিরামিডের একটা চিত্র। আমাদের পাঠ্যসূচি অনুসারে আজ খাদ্য পিরামিডের যে চিত্রটা আমাদের আছে সেই চিত্র নিয়ে সেই চিত্রটা তোমাদের এখানে দেখানো হয়েছে। খাদ্য পিরামিডের বিভিন্ন ধরনের চিত্র আছে, তার মধ্যে আমরা এটাকে বেছে নিয়েছি। খাদ্য পিরামিডে দেখো এখানে কয়টা স্তর, এখানে 4টা ভাগ আছে, তার মধ্যে এখানে 2টো ভাগ আলাদা আলাদা করা আছে, তাই না? আচ্ছা, নিচের অংশটুকু হচ্ছে কার্বোহাইড্রেট, এই পাশটা হচ্ছে ফ্রুট অর্থাৎ ফলমূল, এটা হচ্ছে শাকসবজি। তারপরটা কি বলো, উপরের অংশটুকু কি বলো? শাকসবজির উপরের অংশটুকু ম্যাম কি? প্রোটিন। দুধ ম্যাম বা দুধ প্রোটিন। জাতীয় খাদ্য। এটা হচ্ছে দুধ বা দুধ জাতীয় খাদ্য, আর এটা হচ্ছে কি প্রোটিন জাতীয় খাদ্য, আর এটা হচ্ছে স্নেহ পদার্থ বা তেল, মাখন, এই ধরনের সুগার, এই ধরনের খাদ্যগুলো নিয়ে গঠিত, অর্থাৎ এটাকে বলা হচ্ছে একটা খাদ্য পিরামিড। এখানে 5টি খাদ্য গোষ্ঠীকে দেখানো হয়েছে। বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন, কিন্তু চাহিদা অনুযায়ী যদি সঠিক পরিমাণে আমরা খাদ্য না গ্রহণ করি তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অতিরিক্ত পরিমাণে কোনো একটি খাদ্য বেশি পরিমাণে খেলে তখন অন্য খাদ্যগুলোর অভাব সহজে চোখে পড়ে। খাবার যদি শরীরের চাহিদার চেয়ে বেশি খাওয়া হয় তাহলে শরীর মোটা হয়ে যাবে, আর যদি শরীরের চাহিদার থেকে কম খাওয়া হয় তাহলে শরীর শুকিয়ে যাবে। এছাড়া একই খাদ্য যদি আমি প্রতিদিন খেতে থাকি তাহলে কি হবে, কিছুদিন পর আর খেতে ভালো লাগবে না। তাই প্রতিদিনের খাদ্য হওয়া চাই আমার শরীরের চাহিদা অনুযায়ী পরিমিত পরিমাণে পুষ্টিকর, একঘেয়েমুক্ত এবং রুচিকর অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ খাবার আমাদেরকে খেতে হবে। তাহলে কিন্তু তা না হলে কিন্তু আমাদের খাবার প্রতি অরুচি চলে আসবে। খাদ্যকে সুষম করতে হলে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, পানি, এই 6টি পুষ্টি উপাদানই যত উপযুক্ত পরিমাণে, অনুপাতে এবং শরীরের চাহিদা অনুযায়ী বর্তমান থাকা প্রয়োজন। এইসব খাদ্য উপাদান আবার বিভিন্ন প্রকার খাদ্যে বিভিন্ন পরিমাণে থাকে। কোনো খাদ্যে একটা, আবার কোনো কোনো ক্ষেত্রে একাধিক পুষ্টি থাকে। সুষম খাবার প্রস্তুত করতে হলে বিভিন্ন প্রকার খাদ্য থেকে খাদ্য নির্বাচন করে খাদ্য গ্রহণ করতে হবে। তাই পুষ্টি বিশেষজ্ঞগণ খাদ্যগুলিকে কয়েকটি মৌলিক শ্রেণীতে বিভক্ত করেছেন। এই প্রতিটি শ্রেণীতে অন্তর্ভুক্ত খাদ্যগুলোতে পুষ্টি উপাদানের প্রাপ্যতার পরিমাণ প্রায় একই, অর্থাৎ যে খাদ্যগুলোর পুষ্টি উপাদান একটা বিশেষ খাদ্য উপাদান বেশি একই পরিমাণ বা কাছাকাছি পুষ্টি উপাদান সমৃদ্ধ থাকে তাকে একটা দলভুক্ত করা হয়েছে, শ্রেণীভুক্ত করা হয়েছে, তাই না? এই শ্রেণীভুক্ত প্রতিটি শ্রেণীতে অন্তর্গত খাদ্যগুলোতে পুষ্টি উপাদানগুলো প্রাপ্যতার পরিমাণ প্রায় একই, অর্থাৎ একটা খাদ্য শ্রেণীতে যে খাদ্যগুলো থাকে সে খাদ্যগুলো থেকে প্রায় সম পরিমাণে পুষ্টি পাওয়া যায়। তাই একই শ্রেণীর একটা খাদ্যের পরিবর্তে সেই শ্রেণীর অন্য একটি খাদ্য খাওয়া যাবে, এতে করে পুষ্টির প্রাপ্যতা ঠিক থাকবে, খাদ্য গ্রহণে বৈচিত্র্য আসবে এবং আমার খাদ্যটা সুষম হবে। এভাবে খাদ্যের মৌলিক শ্রেণীগুলো থেকে খাদ্য গ্রহণের ফলে অতি সহজে প্রতিটি খাদ্য উপাদান ও পুষ্টি উপাদান প্রয়োজন অনুযায়ী পাওয়া যায়। এখানে তোমরা দেখো, খেয়াল করে দেখো, এটা কি? ম্যাম রুটি। রুটি। রেটি, এটা এইটা মিস দেখা যায় না মিস, অনেক ঝাপসা। এটা হচ্ছে গম, এটা হচ্ছে কি গম। এটা গমের পাশে চিরা। চিরা, এটা চাল, এলে পাস্তা বা নুডলস এই ধরনের। অথবা এখানে দেখো ভুট্টা, এখানে হচ্ছে চাল, তাই না? এখানে এই সকলগুলোকে একটা শ্রেণীভুক্ত করা হয়েছে, কারণ এই শ্রেণীভুক্ত প্রতিটা খাদ্য থেকে আমরা প্রায় সমান পরিমাণে পুষ্টি উপাদান পেয়ে থাকি। তার সেই জন্য এদেরকে বলা হচ্ছে একই শ্রেণীভুক্ত করা হয়েছে। আচ্ছা, দৈহিক
পুষ্টি ও পরিশ্রমের জন্য প্রতিদিন খাদ্যের প্রয়োজন হয়। সমস্ত খাদ্যকে শ্রেণীবদ্ধ করার কারণে এর সাহায্যে নির্ণয় করা যায় একটা সুস্থ সবল ব্যক্তি কী পরিমাণ খাওয়া দরকার, কতটুকু খাবার খেলে শরীর সুস্থ থাকবে, মোটা হওয়া রোধ করা যাবে, আবার শরীর শুকিয়ে যাওয়া যাবে না, এবং খাদ্যগুলো কোনটি কী পরিমাণ গ্রহণ করলে খাদ্যের উপাদানের অনুমতি পরিমাণে পাওয়া যায়। এই জন্য খাদ্যগুলোকে শ্রেণীভুক্ত করা হয়। খাদ্যের উপাদান এবং খাদ্যের কার্যকতার উপর ভিত্তি করে সব শ্রেণীর খাদ্যের সম্মিলিত সুষম খাদ্য পরিকল্পনা করার জন্য খাদ্যগুলোকে কতগুলো মৌলিক শ্রেণীতে ভাগ করা হয়েছে। এদেরকে বলা হয় মৌলিক খাদ্য গোষ্ঠী বা মৌলিক খাদ্য শ্রেণী। তোমরা বইতে আছে মৌলিক খাদ্য শ্রেণী কাকে বলে, তোমরা আন্ডারলাইনটা করো। তাড়াতাড়ি করো। 85 পৃষ্ঠা দেখো, প্রথম প্যারা শেষের দিকে। পেয়েছো? Yes, miss. আচ্ছা, মৌলিক Yes, ma'am. খাদ্যগুলোকে যদি বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণের ফলে সহজেই সুষম করা সম্ভব হয়, এর ফলে দেহের মধ্যে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সাধন করা। অর্থাৎ মৌলিক খাদ্য শ্রেণী থেকে আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি, এতে করে আমার খাদ্যটা সুষম খাদ্য হয় এবং দেহের যথাযথ পুষ্টি সাধন হয়। মৌলিক খাদ্য কেন আমি গ্রহণ করব? মৌলিক খাদ্য গ্রহণ করার কারণ হচ্ছে বা প্রয়োজনীয়তা বা তাৎপর্য হচ্ছে খাদ্যকে সুষম করতে হলে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, পানি এই 6টি পুষ্টি উপাদানই উপযুক্ত পরিমাণে খাদ্য উপস্থিত থাকা দরকার। তাই মৌলিক খাদ্য শ্রেণীর মাধ্যমে খাদ্য নির্বাচন করে খাদ্য গ্রহণ করলে খাদ্যকে সহজেই সুষম করা যাবে। অর্থাৎ আমার 6টা খাদ্য উপাদান বা পুষ্টি উপাদানই আমি যথেষ্ট পরিমাণে পাবো যদি আমি ওই চার্ট থেকে আমার খাদ্য উপাদানটা বা কী করে খাদ্য কখন খাবো সেটা তৈরি করি। এতে আমার প্রাপ্ত খাদ্যকে সহজে সুষম খাদ্যে পরিণত করা যায়। 2 নম্বরটা হচ্ছে মৌলিক খাদ্য শ্রেণী থেকে প্রতিদিনই খাদ্য নির্বাচন করলে শরীরের চাহিদা অনুযায়ী পরিমিত পরিমাণে এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা সহজ হবে। এবং 3 হচ্ছে খাদ্যকে একঘেয়েমুক্ত এবং রুচিকর করে পরিবেশন করার জন্য এর ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। এটা অর্থ কি? মনে করো তুমি প্রতিদিনই আম্মু আজকে পোলাও আর মাংস রান্না করছে, মজা করে খেলে, রাত্রে আবার খেলে পোলাও মাংস, তাও খেলে, পরের দিন খাইলে একটু ভাল লাগলো না, তবুও খাইতে ভালো লাগলো, খেলাম, রাত্রেবেলা খেলাম, পরের দিন দুপুর আর খাইতে ইচ্ছে করবে না। একই খাবার বারবার খেতে খেতে আমাদের কি হয়ে যায়? একঘেয়েমি চলে আসে, রুচি নষ্ট হয়ে যায়। এই একঘেয়েমি মুক্ত করার জন্য এবং রুচিকর খাদ্য পরিবেশন করার জন্য এই মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রয়োজনীয়তা অপরিসীম। খুব সহজে অল্প সময়ের মধ্যে সুষম খাদ্য তালিকা তৈরির জন্য মৌলিক খাদ্য শ্রেণীর গুরুত্ব রয়েছে। এখন আছে এই খাদ্য শ্রেণীগুলো কি কি। দেখো এখানে তোমরা দেখতে পাবে যে এখানে প্রথম যেটা হচ্ছে শস্য জাতীয় খাদ্য। অর্থাৎ এখানে যে খাদ্যগুলো আমরা পাচ্ছি সবগুলো শস্য থেকে পাচ্ছি, উদ্ভিদ থেকে পাচ্ছি। সেটা কি? শক্তি উৎপাদনকারী খাদ্য শ্রেণী। এবং এর থেকে যে খাদ্যগুলো আমরা পাই সেগুলো আমাদের দেহে শক্তি উৎপাদন করে থাকে। কি কি আছে এখানে দেখো, ভাত আছে, হ্যাঁ, পাউরুটি আছে, তারপর এখানে নুডলস আছে, ভুট্টা আছে, লাল আলু আছে, গোল আলু আছে, আবার এখানে নুডলস আছে, পাস্তা আছে, বিস্কুট আছে, তাই না, পাউরুটি আছে। এই সবগুলো হচ্ছে কি শস্য জাতীয় খাদ্য বা শক্তি উৎপাদনকারী খাদ্য শ্রেণী। কোন ধরনের খাদ্য শ্রেণী? শস্য জাতীয় খাদ্য উৎপাদনকারী খাদ্য শ্রেণী, শক্তি উৎপাদনকারী খাদ্য শ্রেণী। এর অধীনে কারা কারা আছে? ভাত, রুটি, সুজি, সেমাই, নুডলস, আলু আবার 2 ধরনের আছে, গোল আলু বা লাল আলু। হ্যাঁ, আচ্ছা, এর থেকে আমি কি কি পুষ্টি উপাদান পেয়ে থাকি? খাদ্য শক্তি পাই, কার্বোহাইড্রেট পাই, প্রোটিন, ভিটামিন B1, B2, আমরা এই উপাদানগুলো এখান থেকে পেয়ে থাকি। তাহলে দেখো একটা খাদ্য থেকে খালি একটা পুষ্টি উপাদান পাচ্ছি না, আমরা অনেক রকম পুষ্টি উপাদান এর থেকে পাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে শাকসবজি ও ফল জাতীয় খাদ্য শ্রেণী বা তাকে বলা হচ্ছে রোগ প্রতিরোধকারী খাদ্য শ্রেণী। তোমরা জানো যে ভিটামিন হচ্ছে বা খনিজ লবণ শরীরে অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হলো, এটা কিন্তু কি অভাব হলে অনেক মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যা আছে সব মৌসুমি ফল, শাক সবজি। এখানে দেখো বিভিন্ন ধরনের সবজি আছে, শাক সবজি আছে, তারপর এখানে ফলমূল আছে, বিভিন্ন ধরনের শাক সবজি ও ফল ইত্যাদি হচ্ছে এই রোগ প্রতিরোধকারী খাদ্য শ্রেণীর অন্তর্ভুক্ত। কোন খাদ্য শ্রেণীর অন্তর্ভুক্ত?
রোগ প্রতিরোধকারী আচ্ছা, এখানে এখানে কি কি শাকসবজি দেখতে পাওয়া যাচ্ছে বলতো? মিস বেগুন, টমেটো, কপি, ফুলকপি, বেগুন, তারপর মিস তারপরে আরো অনেক কিছু, ওগুলোর নামগুলো মনে আসতেছে না। হ্যাঁ, দেখে দেখে বল। মূলা আছে, এই তো মিস। হ্যাঁ, ব্রকলি আছে, তারপরে কি আছে? ফুলকপি, শসা ম্যাম, আছে, টমেটো, টমেটো শসা, আছে, তারপর কি আছে? ভেন্ডি আছে, বিভিন্ন ধরনের ইয়েস মিস শাকসবজি ওগুলো কি দেখতে আমলকি নাকি? শাকসবজি। মিস নিচে কোনায়। আচ্ছা, দেখি দেখি। এটা এটা কি এগুলো? এগুলো মিস এখানে শালগম আছে। হ্যাঁ, শালগম, শালগম আছে, মিস তার কি আছে? বাঁধাকপি, ফুলকপি, হুম, মিস আদার পেঁয়াজ সবুজ পাতা, ধরনের শাকসবজি যেগুলো সেগুলো এখানে আছে। এরপর থেকে মিস মরিচও মানে আছে। কি কি আছে? ফলমূল কি কি আছে এখানে বলো? কলা, আনারস, মিস কলা, আনারস, কলা, আপেল, আনারস, স্ট্রবেরি, আপেল, মালটা, স্ট্রবেরি, আচ্ছা, চেরি, এই ধরনের বিভিন্ন আঙুরও ধরনের আছে। শাকসবজি ও ফল হচ্ছে রোগ প্রতিরোধকারী খাদ্যশ্রেণীর অন্তর্ভুক্ত। আছে। এখানে দেখো এখানে কি কি পাওয়া যায়? সেলুলোজ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যারোটিন, ফলিক অ্যাসিড, বিভিন্ন খনিজ পদার্থ, ক্যালসিয়াম, লৌহ, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি। আচ্ছা, এরপরে আসো যে জিনিসটা নিয়ে আমি পড়বো সেটা হচ্ছে দেহ গঠনকারী ও ক্ষয় পূরণকারী খাদ্যশ্রেণী, যার মধ্যে আছে মাছ, মাংস, ডাল ও বীচি জাতীয় খাদ্যশ্রেণী। দেখো এখানে ছবি দেখলে তোমরা বুঝতে পারছো কে কে আছে। এখানে বিভিন্ন ধরনের মাংস আছে, এখানে এখানে মাছ আছে, বড় বড় মাছ, এখানে গাজর আছে, এখানে দুধ আছে, দুধ জাতীয় খাবার, পনির টনির এগুলোও আছে। তারপরে এখানে দেখো এদের মধ্যে এটা কি আছে, এখানে বিভিন্ন ধরনের এই যে বাদাম জাতীয় খাদ্য আছে এবং ডিম আছে, তাই না? এর থেকে আমরা কি পাচ্ছি? খাদ্য শক্তি, প্রোটিন, ভিটামিন B1, B2, ফলিক অ্যাসিড ইত্যাদি, এবং গরুজ লবণ 12, ভিটামিন B12 এবং ভিটামিন এ, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি এখানে পাওয়া যায়। এবার আসো দুগ্ধ জাতীয় খাদ্য শ্রেণী, যেটা শিশুর জন্য প্রয়োজনীয় খাদ্য শ্রেণী। এটা নিয়ে আছে দুধ, দই, ছানা, ঘোল, বিভিন্ন ধরনের মিষ্টি, ক্ষীর, পায়েস ইত্যাদি। প্রোটিন, ক্যালসিয়াম, ল্যাকটোজেন, ভিটামিন এ, ভিটামিন B2, ভিটামিন B12, এই খাদ্য উপাদানগুলো বা পুষ্টি উপাদানগুলো আমরা এখান থেকে পেয়ে থাকি। শেষে আসো স্নেহ বা তেল জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার। এর মধ্যে কি বোঝা যাচ্ছে? দেখো, স্নেহ বা তেল বিভিন্ন ধরনের ভোজ্য তেল, ঘি, মাখন, ডালডা ইত্যাদি, মিষ্টি, চিনি, গুড় ও মিষ্টি জাতীয় খাবার দরকার হয়। প্রধানত ঘনীভূত শক্তি বা ক্যালোরির উৎস ও ক্যালোরি উৎস, দ্রবণীয় ভিটামিনগুলো পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখো 5 ধরনের খাদ্য, তার মধ্যে আমরা পেয়েছি কি কি পেয়েছি বলো, নামগুলি বলো। এক নম্বর হচ্ছে শক্তি উৎপাদনকারী খাদ্য শ্রেণী, 2 নাম্বারটা প্রোটিন, হচ্ছে রোগ প্রতিরোধকারী খাদ্য শ্রেণী, 3 নম্বর দেহ গঠনকারী ও ক্ষয় পূরণকারী খাদ্য শ্রেণী, এবং 4 নম্বর হচ্ছে দুগ্ধজাত খাদ্য শ্রেণী, এবং 5 নম্বরটা হচ্ছে স্নেহ, তেল ও মিষ্টি জাতীয় খাদ্য শ্রেণী। এইগুলিকে বলা হচ্ছে 5টা শ্রেণীভুক্ত বা 5টি মৌলিক পুষ্টির খাবার। 5টি মৌলিক পুষ্টি খাবার শ্রেণী বিভাগ নিয়ে আমরা এখন আলোচনা করলাম। কারো কোনো সমস্যা আছে কিনা দেখো। নো মিস। নো ম্যাম, নো মিস। এখন আমি তোমাদের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করি, তোমরা দেখো। খাদ্য সুষম খাদ্য পরিকল্পনা, মৌলিক খাদ্য গোষ্ঠীর ব্যবহার। কিভাবে সুষম খাদ্য থেকে আমরা মৌলিক খাদ্য শ্রেণী ব্যবহার করতে পারি। পরিবেশন পরিমাণ, আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সেই খাদ্যগুলো পুষ্টিমূল্য হিসাব করে দেওয়ার সুবিধার জন্য এবং দেহের চাহিদা অনুযায়ী পুষ্টি উপাদান পাওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের নির্দিষ্ট পরিমাণে খাবার গ্রহণ করা উচিত। প্রতিটি পরিবেশনের জন্য যে নির্দিষ্ট পরিমাণে খাবার নির্ধারণ করা হয় তাকে এক পরিবেশন খাবার বা খাদ্য বলা হয়। বিভিন্ন খাদ্যের জন্য এক পরিবেশনের পরিমাণ ভিন্ন হয়, অর্থাৎ আমি কি পরিমাণ খাবো সেটা মাপার জন্য একটা একক নেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে এক পরিবেশন খাবার।
এবং এই এক পরিবেশনের খাবারের মধ্যে বিভিন্ন 5টা খাদ্য শ্রেণীর খাদ্য বিভিন্ন বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক আছে, আমি কোনটা কথা বলছিলাম? একক পরিবেশনের পরিমাণের কথা বলছিলাম। শস্য জাতীয় খাদ্য শ্রেণী হচ্ছে শক্তি প্রদানকারী যত রকমের শক্তি খাদ্য আছে সবগুলো হচ্ছে এই খাদ্য শ্রেণীর অন্তর্ভুক্ত। এর মধ্যে অধিক বেশি ক্যালোরি পাওয়া যায়। আমাদের প্রতিবারের খাবারের শস্য জাতীয় খাদ্যের পরিমাণ সবচেয়ে বেশি থাকায় আলু কম আলু চাল ইত্যাদি পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন সরবরাহ করে থাকে। এবার আসো এরপরে দেখো শস্য জাতীয় খাদ্য গ্রহণকারী। এখানে এখানে শস্য জাতীয় খাদ্য গ্রহণের যে আমরা একটু আগে এক পরিবেশন বললাম, এই এক পরিবেশনটা কি? মনে করো ভাতের আধা কাপ হচ্ছে ভাতের জন্য এক পরিবেশন, রুটি হচ্ছে মাঝারি একটা, সেটা হচ্ছে এক পরিবেশন, পাউরুটি এক স্লাইস, সেটা হচ্ছে এক পরিবেশন। আমাকে খেতে হবে কতটুকু সেটা আমরা এখান থেকে জেনে নিব। যেমন শস্য জাতীয় খাদ্য গ্রহণের পরিমাণ খাদ্য গ্রহণকারী পরিশ্রমের উপর নির্ভর করে। যদি খাদ্য গ্রহণকারী অর্থাৎ যে খাবে তার পরিশ্রম যদি বেশি হয় তার ক্যালোরি পরিমাণ বেশি থাকবে, আর যদি কম হয় তাহলে তার পরিমাণ কম থাকবে। এই শ্রেণী থেকে প্রতিবেলা খাবারের পরিশ্রম ব্যক্তির চেয়ে একে অধিক পরিবেশন খাদ্য গ্রহণ করা প্রয়োজন। অর্থাৎ 2-3 বার ভাত খেলে আমি এক তরকারি খেয়ে উঠবো না, বিভিন্ন তরকারি দিয়ে খাইয়ে উঠবো। শাকসবজি ও ফল জাতীয় খাদ্য শ্রেণী। উদ্ভিজ্জ উৎস ও ফল জাতীয় খাদ্য শ্রেণী। এগুলো উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত যাবতীয় শাক সবজি ফল এই শ্রেণীর খাদ্য। প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মৌসুমী ব্যক্তির দৈনিক 300 থেকে 500 গ্রাম শাকসবজি ও ফলমূল গ্রহণ করা দরকার। প্রতিদিন 3 বেলার আহারে 4 থেকে 6 পরিবেশন খাদ্য শাকসবজি গ্রহণ করতে হবে। আচ্ছা, এর আগে আমরা যেটা পড়লাম একক পরিবেশন খাদ্য কাকে বলে? প্রতিটি খাবার পরিবেশের জন্য যে নির্দিষ্ট পরিমাণে খাবার গ্রহণ নির্ধারণ করা হয় তাকে এক পরিবেশন পরিমাণ খাদ্য বলা হয়। বইতে পেয়েছো? Yes, ma'am. Miss. ওকে, এখন আসো আমার ভাত কতটুকু খেতে হবে? এক পরিবেশন ভাত হচ্ছে আধা কাপ ভাত। এক পরিবেশন রুটি মানে আধা সাইজে একটা রুটি এবং পাউরুটি মানে এক স্লাইস পাউরুটি। তাহলে সেটা হচ্ছে এক পরিবেশন করবো। এখন আমি যদি বেশি খাই তাহলে পুরো 1 কাপ খাবো, মাঝারি রুটি 2টা খাবো, তারপর কি করবো পাউরুটি 2 স্লাইস খাবো, এভাবে খেতেই থাকবো। খেতেই থাকতে থাকতে এক সময় ব্যাঙের মতো ঠুস করে পেট ফেটে মরে যাবে, তাই না রে? Yes, ma'am. যাবো, তোমাদের মনোযোগটা কোথায় চলে গেছে? মনে হচ্ছে কোথায় জানি তোমরা ভাসতেছো। মিস আমরা খেতেই থাকবো না, যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু খাবো। হ্যাঁ, উদ্ভিজ উৎস থেকে যাবতীয় শাকসবজি ও ফল এই শ্রেণীর খাদ্য। প্রাপ্তবয়স্ক পরিশ্রমী ব্যক্তি স্বাভাবিক পরিশ্রমী ব্যক্তি দৈনিক 300 থেকে 50 গ্রাম শাকসবজি ও ফলমূল গ্রহণ করা দরকার। প্রতিদিন 3 বেলা আহারে 4 থেকে 6 পরিবেশন। আচ্ছা দেখুন বলো তো, 4 থেকে 6 পরিবেশন খাদ্য আমাদের গ্রহণ করতে হবে, তাহলে সেটা আমি কি পরিমাণে হবে? 4 থেকে 6 পরিবেশন। কাঁচা শাকসবজি এক পরিবেশনের মান হচ্ছে 50 গ্রাম, তাহলে আমি 4 গ্রাম যদি খেতে চাই তাহলে কতটুকু হবে? ম্যাম আরেকবার বলবেন? কাঁচা শাকসবজি এক পরিবেশনের মান হচ্ছে 50 গ্রাম। যদি আমাকে বলে যে তুমি মাছ মাংস জাতীয়, সরি, এটা কি যেটা আমরা পড়ছিলাম, কাঁচা শাক ফলমূল জাতীয় ম্যাম শাকসবজি ও সবজি। ফলমূল জাতীয় খাবারগুলো আমাকে বলছে প্রতিদিন 2 থেকে 4 পরিবেশন পরিমাণ নিতে হবে। তো এখন এখানে দেখো আমার এক পরিবেশনের মান দেওয়া আছে 50 গ্রাম, তাহলে তাহলে মারা গেছে, তাহলে 4 থেকে 5 সপ্তাহ বা 2 থেকে 4 পরিবেশনের পরিমাণ খাদ্য যদি আমি নিতে চাই তাহলে আমার কি পরিমাণ 4টা শাকসবজি বা ফল নিতে হবে? এক পরিবেশনের মান যদি 50 গ্রাম হয় তাহলে 2 থেকে 4 পরিবেশনের সবজি গ্রহণ করতে কত কত ম্যাম 100 থেকে পরিমাণ হবে? 400। না রে, এখানে বলছে 2 থেকে 200 থেকে 4, 400। তাহলে মনে কি 100 থেকে 200 200 হবে। আর ডালটা দেখো, ডাল বলছি যে 300 থেকে 60 গ্রাম, তাহলে এটাকে বলা হচ্ছে এক পরিবেশন খাবার, তাই না? Yes, Miss. তাহলে তাহলে এখানে আমার খেতে হবে, দেখো এক টুকরা বেশি আমি খেতে পারবো না, ডিম একটা বেশি আমি খেতে পারবো না।
এই খাদ্য শ্রেণী দৈনিক 60 থেকে 120 গ্রাম খাবার গ্রহণ করা দরকার হয়, প্রোটিন চাহিদা পূরণ করা যায়। আহারে প্রোটিন বহুল খাদ্য থেকে খাদ্য পরিবেশনের পরিমাণ 30 থেকে 60 গ্রাম এবং প্রতিদিন প্রাণীজ ও উদ্ভিজ্জ প্রোটিন উভয় শ্রেণী থেকে প্রয়োজনীয় প্রোটিন গ্রহণ করা উচিত। দৈনিক কমপক্ষে এক পরিবেশন প্রাণীজ প্রোটিন আহারেও থাকা বাঞ্ছনীয়। সন্তান সম্পর্ক মা, প্রাক বিদ্যালয় এবং বিদ্যালয়গামী শিশু খাদ্যে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসে দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য শ্রেণী। দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য শ্রেণীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 5 বছর বয়স পর্যন্ত শিশু শুধুমাত্র মায়ের দুধে পায় থাকে। এইটা থেকে তার যে পুষ্টি নির্ভরতা আছে সেটা পরবর্তী তার ব্রেন ডেভেলপমেন্ট, শরীরে বিভিন্ন ডেভেলপে সহায়তা করে দেয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক খাদ্যের দুধের প্রয়োজনীয়তা দুধ অপরিহার্য না, তবে ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য আমরা এই দুধ বা দুধ জাতীয় খাদ্য ডাক্তাররা খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। এখন এখানে দেখো টাটকা তরল দুধ 1 গ্লাসের মধ্যে পাই আমি 200 মিলিলিটার। তার আমাকে নিতে বলছি কত? 200 থেকে 60 মিলিলিটার। তাহলে আমি এখানে 1 পরিবেশন থেকে 3 পরিবেশন পর্যন্ত দুধ খেতে হবে আমাদেরকে। 1 পরিবেশন টাটকা তরল দুধ কমপক্ষে পরিমাণ আছে 200 মিলিলিটার। তাই বিদ্যালয়গামী শিশুরা দুধ বা দুধের তৈরি খাবার গ্রহণ করলে তাদের উচ্চমান প্রোটিন, ক্যালসিয়াম ও লিপিড চাহিদা পূরণ হয়। কথা বুঝতে পেরেছো মেয়েরা? Yes, miss. লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তেল ও মিষ্টি জাতীয় খাদ্য শ্রেণী। তেল বা স্নেহ বা তেল ও মিষ্টি জাতীয় খাদ্য খুব কম পরিমাণে গ্রহণ করতে হবে, তবে একেবারে বাদ দেওয়া যাবে না। এগুলো শরীরের জন্য প্রয়োজন আছে। এই খাবারগুলো খুব বেশি পরিমাণে খুব তাড়াতাড়ি শরীরের জন্য বেড়ে যাবে। এই জন্য রান্না যতটা সম্ভব কম পরিমাণ তেল ব্যবহার করা উচিত এবং মিষ্টি জাতীয় খাদ্য পরিহার করা উচিত। এই হচ্ছে আজকে আমাদের পড়া। এখান থেকে তোমাদের যে জিনিসটা বেশি ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের মৌলিক খাদ্য গোষ্ঠীর প্রয়োজনীয়তা। মৌলিক খাদ্য গোষ্ঠীর প্রয়োজনীয়তাটা কি খুব ভালো করে তোমরা এটা পড়বে, কেমন? এটা তোমাদের বাড়ির কাজ, মনে থাকবে? ওকে ম্যাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন? আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম।